বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, বলদে মুলহার মাধ্যমিক বিদ্যালয়। গত ক্লাসে আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের দশম অধ্যায়ের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আজকের আমি আলোচনা করব বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতি হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থা। বাংলাদেশ সামান্য কিছু উঁচু ভূমি বাদে বাকি সম্পূর্ণটাই হচ্ছে সমভূমি অঞ্চল। বাংলাদেশের পশ্চিম অঞ্চল থেকে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, উত্তর দিক থেকে ব্রহ্মপুত্র নদী এবং পূর্ব দিক থেকে সুরমা ও কুশিয়ারা নদী। এই নদীগুলোর নদীবিধৌত পলি জমা হয়ে বাংলাদেশে সমভূমি সৃষ্টি হয়েছে। তা আমরা আগে একটু বাংলাদেশের মানচিত্রটা এই ক্লাস নেওয়ার জন্য মানচিত্রটা এঁকে নিলে একটু সুবিধা হবে। তো একটু মানচিত্রটা এঁকে নেই। যাই হোক, ভূপ্রাকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগের মধ্যে এক নম্বরে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এক নম্বরে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দুই নম্বরে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তিন নম্বরে হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। তিনটা ভাগের মধ্যে প্রথমে আলোচনা করবো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগ বলতে বোঝায় হিমালয় পর্বত যখন পৃথিবী পৃষ্ঠে উত্থিত হয়েছে সেই সময়টাকে বলা হয় টারশিয়ারি যুগ। এখন এই টারশিয়ারি যুগের পাহাড়, যেমন হিমালয় পর্বত আমরা জানি আমাদের দেশের উত্তরাঞ্চলে ভারতের মধ্যে অবস্থিত। এইখান থেকে হিমালয় পর্বত অবস্থিত। এর একটি শাখা এখান থেকে দক্ষিণ পূবে গিয়ে মায়ানমারের উপর থেকে ইন্দোচীন পর্যন্ত চলে গিয়েছে। দেখেন, দেখা গেছে এই বাংলাদেশের পাহাড়গুলো আরাকানের পেগুইয়মা এবং আরাকান ইয়মা এর সমগোত্রীয়। দেখা যায় যে মানব দেহে যদি কোনো স্থানে বড় একটা ফোড়া হয়, ফোড়ার পাশে গুটি গুটি বিচি দেখা যায়। ঠিক বাংলাদেশের পাহাড়গুলো হচ্ছে ওই হিমালয় পর্বত বড় একটা ফোড়া, তার পাশে গুটি গুটি বিচিগুলো হচ্ছে বাংলাদেশের পাহাড়। দেখেন, বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ নিয়ে আলোচনা করছি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই অঞ্চলটা পাহাড় সমূহ। দ্বিতীয়টার আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তরাঞ্চলের আর একটা উত্তর পূর্বাঞ্চলের। দেখেন, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এখানে আছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। এই টোটাল 5টা জেলা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কিছু সমভূমি অঞ্চল আছে, এই ব্যতি রেখে বাকি সম্পূর্ণটাই এই পাহাড়ি অঞ্চলের অন্তর্গত। এর গড় উচ্চতা 610 মিটার। গড় উচ্চতা 610 মিটার। 1210 মিটার 1230 মিটার
উচ্চতা বিশিষ্ট কেওক্রাডাঙ্গা এই অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিককালে আবিষ্কৃত 1231 মিটার উচ্চতা বিশিষ্ট তাজিও ডং বা বিজয় বান্দরবনে অবস্থিত, যেটা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টা জেলার কথা বললাম? 5টা জেলা। মনোযোগ সহকারে খেয়াল করবে এই 5টা জেলা। এরপরে এর দ্বিতীয় ভাগে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহের দ্বিতীয় ভাগ যেটা, সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। কারণ উত্তরে আছে এখানে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলার উত্তর অংশ। তোমরা আবার খেয়াল করো, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলার উত্তর অংশ এই অঞ্চলের অন্তর্গত। এখানের পাহাড়গুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার, যেটা স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এই উত্তর অঞ্চলের পাহাড় সমূহের পরে আছে উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চলে আছে সিলেট জেলার দক্ষিণাঞ্চল, এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় এই পাহাড়গুলো অবস্থিত। এর গড় উচ্চতা হচ্ছে 400 244 মিটার। 244 মিটার। তো এখন আমরা এরপরে 2 নম্বরে সাম্প্রতিক, যেটা বলছি, এখানে 5টা জেলা, এখানে 3টে জেলা, এখানে 2টা জেলা, মোটে 10টা জেলা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্গত। এখন আমরা দ্বিতীয় যেটা আলোচনা নিতে যাচ্ছি, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কাল বলতে আমাদের পাঠ্য বইয়ে আছে 25,000 বছর পূর্বের সময়টাকে প্লাইস্টোসিন কাল বলে, কিন্তু প্লাইস্টোসিন কাল কখন শুরু হয়েছে সেটা বইয়ের কোথাও লেখা নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনে তোমাদের সহায়ক বই হোক বা যে কোনো জায়গায় তোমরা লিখে নিও, আনুমানিক 10 লক্ষ বছর পূর্বে শুরু হয়ে আনুমানিক 10 লক্ষ বছর পূর্বে শুরু হয়ে 25,000 বছর পূর্বের সময়কে এই এখানে আরেকটা শূন্য কম হয়েছে। 10 লক্ষ বছর পূর্বে শুরু হয়েছে এবং 25,000 বছর পূর্বে শেষ হয়েছে যে সময়টা, সেটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, একটা মধ্যাঞ্চল, আর একটা হচ্ছে পূর্বাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চলে এখানে বরেন্দ্রভূমি, রংপুর ও দিনাজপুর জেলা নিয়ে হচ্ছে এই বরেন্দ্রভূমি। উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর ও দিনাজপুর জেলা নিয়ে হচ্ছে এই বরেন্দ্রভূমি, যার আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। তো 9,320 বর্গ কিলোমিটার। এর উচ্চতা 6 থেকে 9 মিটারের মধ্যে। এরপরে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের মধ্যাঞ্চল, যেটা মধ্যাঞ্চলে হচ্ছে 3টা জেলা। এখানে একটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর জেলা। আর এর দৈর্ঘ্য হচ্ছে 410 কিলোমিটার। দৈর্ঘ্য হচ্ছে 410 কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র সমতল থেকে 30 মিটার।
তো এখানে আছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার দক্ষিণ অঞ্চল নিয়ে মধুপুর গড়। এখানে খেয়াল করো, আমি এখানে কিন্তু ময়মনসিংহ জেলার কথা আগে বলে গেছি, টারসিয়ার যুগের পাহাড় সমূহ। তো সেক্ষেত্রে আমি বলছি উত্তর অঞ্চল, আর এক্ষেত্রে আমি বললাম দক্ষিণ অঞ্চল। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার দক্ষিণাঞ্চল মধুপুর গড় এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। 3 নম্বর অঞ্চল হিসেবে আছে কুমিল্লা জেলার লালমাই পাহাড়। কুমিল্লা জেলার লালমাই পাহাড়, যেটার দৈর্ঘ্য হচ্ছে 34 কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে 21 মিটার। এটা কুমিল্লা জেলার 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এক্ষেত্রেও আমরা কিন্তু কয়টা জেলা পেয়েছি? এখানে পেলাম 2টা, রংপুর দিনাজপুর, এখানে পেলাম টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর, আর এখানে কুমিল্লা। মোট কয়টা হলো? 6টা জেলা। তো তোমরা খেয়াল রাখবে যে এই 6টা জেলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখন 3 নম্বরে হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমূহ। এই যে অঞ্চলগুলো আলোচনা করেছি, টারসিয়ারি যুগের পাহাড় সমূহ এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এগুলো ব্যতি রেখে বাকি যত জায়গা আছে সম্পূর্ণটাই হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমূহ। বাংলাদেশ অসংখ্য নদী দ্বারা আবৃত। বন্যার সময় নদীর পানি প্লাবিত হয়ে দুকুল ছাপিয়ে পলি জমা হয়ে ধীরে ধীরে এই অঞ্চলটার সৃষ্টি হয়েছে। এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। 1,24,266 বর্গ কিলোমিটার। এই 1,24,266 বর্গ কিলোমিটার মধ্যে কিছু নিম্নভূমি বা জলাশয় আছে, এগুলো বাদে সম্পূর্ণটা হচ্ছে সমতল ভূমি। এই সমতল ভূমি অত্যন্ত উর্বর। এটা কৃষিকাজ, যোগাযোগ, বাণিজ্য সব ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করে। এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে রংপুর ও দিনাজপুর জেলার পাদদেশীয় সমভূমি। এই যে রংপুর ও দিনাজপুর জেলার সাম্প্রতিক প্লাইস্টোসিন কালের সোপান, তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটা হচ্ছে রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি। এরপরে আছে দেশের উত্তর অঞ্চল, উত্তর ঢাকা, টাঙ্গাইলের কিছু অংশ, গাজীপুর, ময়মনসিংহ, পাবনা, এখানে আছে জামালপুর, কুষ্টিয়া জেলা। এই অঞ্চলটা নিয়ে হচ্ছে বন্যা প্লাবিত সমভূমি। এরপরে ঢাকা দক্ষিণাঞ্চল, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, এই অঞ্চল নিয়ে হচ্ছে গঠিত হয়েছে বদ্বীপ সমভূমি। এই অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছে বদ্বীপ সমভূমি। এরপরে নোয়াখালী ও ফেনী নদীর দক্ষিণ অঞ্চল থেকে, তোমাদেরকে আগে আমি বলেছি চট্টগ্রাম ও কক্সবাজারে কিছু সমতল ভূমি আছে। তো ফেনী ও নোয়াখালী ও ফেনী নদীর দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে একেবারে টেকনাফ উপকূল পর্যন্ত এটা হচ্ছে চট্টগ্রামের সমভূমি নামে পরিচিত। এরপরে আছে খুলনা, পটুয়াখালী ও বরগুনা। এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে স্রোতস সমভূমি। তো এখন আমরা এই আলোচনায় যে পর্যন্ত দেখলাম, আমাদের এখানে 2, এখানে 3, 5 আর 6 আর 3, 9 আর 5, 13টা জেলা বাদে বাকি 51টা জেলা সম্পূর্ণরূপে সমভূমি। এরপরে এই যে জেলাগুলো নিলাম, এখানেও কিছু কিছু অঞ্চল আছে যেটা সমভূমি আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই ফোন করবে। আর
ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এই কামনায় আজকের মতো শেষ করছে। আল্লাহ হাফেজ।